নমস্কার, আমি তরুণ ঘোষ। ভয় ঢুকেছে, বুঝলেন? খুব ভয় ঢুকেছে বাংলাদেশে। ভারত যদি আক্রমণ করে দেয়, এখন থেকে হিসেব নিকেশ শুরু হয়েছে কোন কোন দেশ পাশে দাঁড়াবে আর কোন কোন দেশ পাশে দাঁড়াবে না। এখনই যে আমাদের জয়শঙ্কর যে এখন এতে গেছেন না, আমেরিকা গেছেন না, এখন ওখানে গিয়ে কি ট্রাম্প সাহেবের সঙ্গে ফুসুর 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 হবে, তারপর তো টাকা পয়সা দেওয়া তো বন্ধ হয়ে যাবে। ধরুন, ডিপ স্টেট একদিন ধরে যে কাজগুলো করিয়েছে, এখন ডিপ স্টেট এখন বুঝতে পেরেছে যে তারা একেবারে পচা শামুকে পা কেটে ফেলেছে। কারণ যিনি যাকে বসিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনিস, তিনি শুধু ওই ব্যাংক চালানো ছাড়া, মানে 420 ব্যাংক চালানো ছাড়া তিনি আর কোনো কাজ পারেন না। তিনি না পেরেছেন আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে, না পেরেছেন দেশকে বাঁচাতে, দেশের সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে। তিনি দেশটির 12টা বাজিয়ে দিয়েছেন। তার জন্য হয়েছে কি, এই ডিপ স্টেট যারা ঠিক করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে, তাদেরকে একেবারে নানান কথা শুনতে হচ্ছে, নানান কটূক্তি শুনতে হচ্ছে। এখন ডিপ স্টেট মুখ বাঁচানোর জন্য বাইডেন করেছে কি, জ্যাক সুলিভানকে দিয়ে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে তোমরা যা করছো সংখ্যালঘুদের ওপরে সেটা ঠিক নয়, তোমরা সংখ্যালঘুদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করো, আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরিয়ে আনো, দেশের অর্থনীতি ফিরিয়ে আনো। লম্বা চওড়া একটা ভাষণ দিয়েছে। এইবারেতে শোনা যাচ্ছে, আমি কিন্তু বলছি শোনা যাচ্ছে, যে বাইডেন মুখ বাঁচানোর জন্য হয়তো যাওয়ার আগে একটা ছোটখাটো স্যাংশন লাগিয়ে যাবে, বাংলাদেশের ওপরে একটা ছোটখাটো স্যাংশন লাগিয়ে যাবে। এটা আমি বলেছিলাম ট্রাম্প পেলে স্যাংশনটা লাগাবে, কিন্তু এখন বাইডেনের এমন মুখ পুড়েছে, ডেমোক্রেট পার্টির এমন মুখ পুড়েছে, তারা এখন বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য, নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য একটা বার্তা পৌঁছাবে। সেই বার্তা পৌঁছানোর জন্য এবার একটা ছোটখাটো স্যাংশন হয়তো লাগাতে পারে, এমন খবর কিন্তু উড়ে বেড়াচ্ছে। তো এখন নিজেদের পজিশনকে ঠিক রাখার জন্য এবং দেশের জনগণকে তো এরা বোকা বানিয়ে রাখে, মনে করে যে আমরা বোকা বানাতে পারছি, কিন্তু দেশের জনগণ কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছে। তারা সব এদেরকে চিনে গিয়েছে যে এগুলো হচ্ছে সব কটা 420, যত চুরি চামারি এই কদিনে 5 মাসে করেছিল, সেগুলো চুরি চামারি ঢাকার জন্য এরা সমস্ত সচিবালয়ে আগুন টাগুন জ্বালিয়ে সমস্ত পুড়িয়ে ফুরিয়ে দিয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছে। না রেগা বাস, না বাজি কি বাসরি, কি করবি কর। কিন্তু সব জায়গায়, এক জায়গায় তো প্রমাণ থাকে না, প্রমাণ কিন্তু সব জায়গায় ছড়িয়ে থাকে। সুতরাং এই যে নষ্টপ্রদেষ্টারা, যারা এই যে কচি কচি নষ্টপ্রদেষ্টা আছে না, তাদের কচি কচি বুদ্ধি, এই কচি কচি বুদ্ধি জানে না যে কোথা কোথা থেকে সমস্ত প্রমাণ জোগাড় করা যায়। এবার আন্তর্জাতিক তদন্ত কমিটি আসবে, আমি আজকে বলে দিচ্ছি, আন্তর্জাতিক তদন্ত কমিটি ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরেই আসবে। আসার পর তারপরেতে খুঁজে 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 কিন্তু বার করা হবে। তার আগে যদি মনে করেন যে আমি পালাবো, পালাতে পারবেন না। সব দেশ কিন্তু আপনাদের জন্য তালা চাবি ইমিগ্রেশনে মেরে দিয়েছে। এইবার ভুল বোঝাচ্ছে মানুষকে কিভাবে, আমি সেই প্রসঙ্গে আসছি। ভারত বাংলাদেশ দখল করতে আসলে কোন কোন দেশ এগিয়ে আসবে, হিসেব কথা হচ্ছে, লেখা হচ্ছে, যদি ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করে অথবা দখল করতে আসে, তবে একটি বিভিন্ন ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত বিষয়ের উপর নির্ভর করবে যে কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে। নিচে বাংলাদেশকে সম্ভাব্য সমর্থনের একটি বিশ্লেষণ দেওয়া হলো। এবার বিশ্লেষণে সবার প্রথমে 1 নম্বরে হচ্ছে চীন। কি লেখা হচ্ছে, চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে, যেমন পদ্মা সেতু, বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলেও চীন দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব মোকাবিলা করতে পারবে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামেও কূটনৈতিক সমর্থন, আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। এইবার চীনের ব্যাপারটা বলি। চীন হচ্ছে একটা কমার্শিয়াল দেশ, কমিউনিস্ট কিন্তু কমার্শিয়াল দেশ, পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। চীনকে পয়সা দাও, চীন কাজ করবে,
পয়সা না দিলে গলায় পা তুলে পাকিস্তানের থেকে যেমন সমস্ত কিছু লিখিয়ে দিয়েছে, আপনার থেকেও এরকম সব বাংলাদেশ থেকেও লিখিয়ে নেবে পয়সা না দিলে। আর চীন ভারতবর্ষের বাজার ধরার জন্য ঝটপট কিন্তু সীমান্ত সমস্যা মিটিয়ে নিয়েছে। কারণ ট্রাম্প আসছেন, ট্রাম্প পেলে আগে থেকেই বলে দিয়েছেন যে 100% ট্যারিফ বসিয়ে দেবেন চীনের ওপরে। চীন মালটা বেচবে কোথায়? 10 টাকার মালটা তো 110 টাকা হয়ে যাবে। তাহলে চীনের মালটা কিনবে কেন? তাহলে পরে ভারতের বাজার চাই। এবার আপনারা বিচার করে দেখুন, আপনার 18 কোটি ভুকা মানুষের বাজার চাই তার, নাকি তার সম্পদশালী 140 কোটি দেশের বাজার চাই? কোন বুদ্ধিমান দেশ আপনার এই 140 কোটি ছেড়ে আর আপনার পাশে গিয়ে দাঁড়াবে? যেখানে চীন একটা ব্লক তৈরি করে চেষ্টা করছে যে পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম ব্লক ভারত, চীন এবং রাশিয়া মিলে তৈরি করবে। সেখানে বাংলাদেশ কোন ছাড়? সুতরাং চীন গেল। এবার দ্বিতীয় হলো পাকিস্তান। ভারতের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করতে পারে, যাতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয়। আরে বাপরে বাপ! যদিও পাকিস্তানের সম্পদ সীমিত, তবে তারা প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিতে পারে। কূটনৈতিক সমর্থন এবং সীমিত সামরিক সহায়তা তাদের সক্ষমতার উপর নির্ভর করে। এবার পাকিস্তান সম্পর্কে কি জানেন তো? পাকিস্তানের মাইবাপ কি জানেন তো? পাকিস্তানের মাইবাপ হলো গিয়ে আমেরিকা। আর ট্রাম্প পেলে, আমি তো আগেই বলে দিয়েছি, ট্রাম্প পেলে প্রথম তো এফএটিএফ এর পিরিয়ড লিস্টে ডালবে। তার আগে বাইডেন কি করলেন? বাইডেন যাওয়ার আগে মিসাইলের ওপরে একটা কড়া নিষেধাজ্ঞা দিয়ে গেলেন। কেননা কি পাকিস্তান, আপনারা পরমাণু চেয়েছিলেন না, মিসাইল চেয়েছিলেন, পরমাণু বোমা চেয়েছিলেন। বুঝতে পেরেছে আমেরিকা যে আমরা একটা পচা শামুকে পা কেটেছি, এবার আমাদের কিন্তু কপালের দুঃখ আছে। সুতরাং মিসাইলের ওপরে এবং পরমাণু শক্তির ওপরে সমস্ত স্যাংশনটা চাপিয়ে দিয়েছে আগেই, এবং পরে যে স্যাংশনটা চাপতে পারে সেটার কথা আমি তো আগেই বললাম। আর দ্বিতীয় কথা, একটা হিরো একটা সৈনিক দল, হিরো একটা আর্মি। ভারতের সঙ্গে যতগুলো যুদ্ধ করেছে সব করাতে হেরেছে, সব করাতে। তারা নিজেরা পালাচ্ছে, ভারতকে দেখে কাশ্মীর দিয়ে পালাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনার যে পররাষ্ট্র শক্তিগুলো রয়েছে না, পররাষ্ট্র শক্তিগুলো সমস্ত পাকিস্তানের বিপক্ষে, তারা কেউ পাকিস্তানের পক্ষে নয়। এবার একজনের নাম আপনি বলেননি, আমি বলে দেবো লাস্টে কার নাম আপনি বলেননি, মিস করে গেছেন নাকি ইচ্ছে করে বলেননি, সেটা আমি পরে বলছি। সুতরাং পাকিস্তান যদি আপনার দেশে আসে, তাহলে পরে ট্রাম্প এমন একটা ধমক দেবেন আর এমন একটা স্যাংশন বসাবেন, তাহলে পরে পাকিস্তান আর এপাশ ওপাশ করতে পারবে না। আর পাকিস্তানের যে সমস্ত জাহাজ ফাহাজ আসছে না, ওই জাহাজ সমস্ত আটকে দেবে, সমস্ত ফ্লিট দিয়ে আটকে দেবে। আর এ করবে কি জানেন তো? আপনাদের কপালে আরো দুঃখ আছে, এইবারেতে যেভাবে জাহাজ টাহাজ আসছে, পাকিস্তানি জিনিসপত্র আসছে, আপনার এবারে এয়ার রুটটাও বন্ধ হবে। খুব শীঘ্রই দেখবেন ভারতের বায়ুপথ আপনাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আমি এটা আগাম আপনাদের জানিয়ে দিলাম। সুতরাং তৈরি থাকুন। শ্রীলঙ্কা ঘুরে আপনাদের যেতে হবে, সেই দিকে একটু তৈরি থাকুন। পাকিস্তানের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা বাড়াবেন না, তাহলে পরে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন। গেল পাকিস্তান। এবার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশসমূহ। মধ্যপ্রাচ্যের দেশসমূহ সম্পর্কে বলা হচ্ছে, সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে এবং তারা বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশকে নিয়োগ করে। তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে আর্থিক সাহায্য, আন্তর্জাতিক লবি এবং মানবিক সহায়তা। বাংলাদেশ থেকে যারা শ্রমিক গিয়েছিল, কতজনকে ওখানে ঘাড় ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়েছে? কতজনকে ফেরত পাঠিয়েছে? নিজেরা হিসেব করে বলুন। আর আপনাদের সঙ্গে যত মধ্যপ্রাচ্যের দেশ আছে, মধ্যপ্রাচ্যের দেশ তো অর্ধেক তো শেষ হয়ে গেছে। যে দুটো দেশ আছে, 2-3টে আছে, সৌদি আছে, আমিরশাহী আছে, কাতার আছে, ওমান আছে, এই তো দেশগুলো। এই দেশগুলো নাকে কাঠি দিয়ে হেঁচেছে মশাই, একবার নাকে কাঠি দিয়ে হেঁচেছে। আপনার দেশে এই সমস্ত হচ্ছে, তারা কি খবর রাখে না? তারা দেশকে উন্নয়নশীল করছে। আর আপনি কি করছেন ইউনূস সাহেব?
আপনি দেশকে আরো জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন। ফলে এই জঙ্গিবাদী দেশের সঙ্গে দেশকে সমর্থন করে তারা নিজেদের মুখ পোড়াবে। দেশের মানুষকে ভুল বোঝান, এই ভুল বোঝানো ছাড়ুন। এবার হলো 4 নম্বর, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়। পৃথিবীর সবাই আপনাদের সাপোর্ট করবে, আর আমিও দেখছি কে কে সাপোর্ট করে। তা লেখা হচ্ছে, যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখবে। জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে। ভারতের ওপর কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তা দেবে। এই যে জাতিসংঘ আপনার দেশে একটা হিউম্যান রাইটস কমিশনের একটা টিম পাঠিয়েছেন না, হুমা খান। এই যে হুমা খান, তিনি যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তিনি তো জাতিসংঘে গিয়ে তার রিপোর্ট দেবেন। আর জাতিসংঘ লেটেস্ট কি বলেছে? যে আইন শৃঙ্খলা ফেরাও, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাও, বলেনি? তাই সেই জাতিসংঘ আপনার জাতিসংঘ কি সৈনিক নিয়ে আসবে? বাকি সব দেশগুলো যে রয়েছে, আমেরিকা রয়েছে, রাশিয়া রয়েছে, জার্মানি রয়েছে, ইতালি, আমাদের মেলোনি একেবারে যার সঙ্গে কথা, মোদির সঙ্গে কথা না বলে মেলোনি কোনো ডিসিশন নেন না, সেই মেলোনি রয়েছেন। ইতালি, চীনও পাশে এসছে, তারা তো জাতিসংঘের 1 নম্বর মেম্বার। তারা গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বা জাতিসংঘকে চেপে ধরবে, আমেরিকা চেপে ধরবে, আর চেপে ধরবে আপনার যুক্তরাজ্য। তখন জাতিসংঘ কি সবাইকে ছেড়ে দিয়ে আপনাকে এসে সাহায্য করতে আসবে? জাতিসংঘই করে বড় বড় স্টেটমেন্ট দেবে। ও স্টেটমেন্ট দিল কি না দিল ঘোড়ার ডিম। তাতে কি আপনার অর্থনৈতিক উন্নতি হবে, না আপনার দেশের অস্থিরতা কমবে? কোনটা হবে? টাকা পয়সাতে কিছু আসবে না জাতিসংঘ থেকে। এবার 5 নম্বর, অন্যান্য আঞ্চলিক শক্তি, রাশিয়া, জাপান ইত্যাদি। বাপ রে বাপ। আচ্ছা, ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ, তবে রাশিয়া নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে। তবে ভারতের অতিরিক্ত আধিপত্য দেখালে বাংলাদেশকে সমর্থন করতে পারে। কি কনফিডেন্স দাদা! বাংলাদেশে জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধানে উৎসাহিত করবে। এবার বলি রাশিয়া সম্পর্কে আপনারা কি করেছেন। রাশিয়া যে পরমাণু শক্তি যে কেন্দ্রটা রূপপুরটা কোথায় একটা পরমাণু কেন্দ্র করেছে, সেই পরমাণু কেন্দ্র নিয়ে আপনারা টাকা পয়সা তার রাশিয়াকে তো দেননি। রাশিয়া তো $600-650 মিলিয়ন তারা তো একেবারে চেয়ে পাঠিয়েছে। তারা বলে চায়নার ব্যাংকে জমা করো, তারা তো বলে দিয়েছে। টাকা পয়সা দেওয়ার সময় তখন আপনারা করেন কি, পুরনো ফাইলপত্র নামিয়ে এবার তদন্ত হয়। এখন কি বলেছেন, শেখ হাসিনা নাকি $5,000 মিলিয়ন নাকি, বিলিয়ন না 5,000 কত মিলিয়ন, সে নাকি ঘুষ খেয়েছিল। রাশিয়া তো খেয়েছিল ছোটে লাল। সেই রাশিয়া যার সঙ্গে ফটোইটিগিরি করছেন, সেই রাশিয়া আপনাকে সাহায্য করবে দীর্ঘদিনের বন্ধু ভারতকে ছেড়ে। স্বপ্ন দেখা বন্ধ করুন। জাপানের সঙ্গে কি করেছেন? জাপানের এত $বিলিয়ন জাপান ঢেলেছিল, সেই জাপান ল্যাচ গুটিয়ে কাজকর্ম গুটিয়ে পালিয়ে গিয়েছে, আপনাদের অত্যাচারে পালিয়ে গিয়েছে। সেই জাপান এসে আপনাদের সাহায্য করবে। জাপান নিজেরাও সৈন্যবাহিনী করছে, আপনাকে যে সাহায্য করবে জাপান? দিবা স্বপ্ন দেখান, দেশের মানুষকে ভুল বোঝান। আসিয়ান দেশ সমূহ, তার মধ্যে আছে আঞ্চলিক স্থিতিশীলতা আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। আঞ্চলিক স্থিতিশীলতা আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর নৈতিক বা কূটনৈতিক সমর্থন দিতে পারে, আন্তর্জাতিক ফোরামে সমর্থন এবং সম্ভবত মধ্যস্থতার চেষ্টা করবে। মধ্যস্থতার চেষ্টা করে কি হবে? আর আপনাদের সঙ্গে এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এখান দিয়ে কোনো আমদানি রপ্তানি কতটা হয়? মালয়েশিয়ার সঙ্গে আর ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক জানেন? কোনো খোঁজ খবর তো রাখেন না। কত $বিলিয়ন আপনাদের ব্যবসা আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সঙ্গে। আর যার ট্যুরিস্ট যায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় আমাদের ভারতবর্ষ থেকে, আপনাদের 5% ট্যুরিস্টও যায় না। ভারতবর্ষ আপনাদের থেকে অনেক এগিয়ে আছে, ভারতবর্ষের সঙ্গে তুলনা করতে যাবেন না। এবারে আসুন, চমৎকারপ্রদ একটা হচ্ছে কথা বলেছেন বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তি। বিদেশি সমর্থন ছাড়াও বাংলাদেশের নিজের কয়েকটি শক্তি রয়েছে যা তাকে এগিয়ে রাখবে। কি কি? জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী, বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞতা, যে কোনো আক্রমণ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে, যা দীর্ঘমেয়াদী দখল কঠিন করে তুলবে। নদী, জলাভূমি এবং ঘনবসতিপূর্ণ অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। এই যে বাংলাদেশ সেনাবাহিনী না একটাও যুদ্ধ করেনি,
ওই যে জাতিসংঘে যায়, আমরা খবর নিয়েছি ওখানে কেরানিগিরি করে। আর জাতিসংঘের কাজ হলো জাতিসংঘের সৈনিক নেবে, প্রথম আগে দেখবে একটা নিরাপদ ডেরা কোথায় আছে, সেই ডেরায় আগে ঢুকে যাবে, ঢুকে গিয়ে তারপরে তো বাকি কাজ করার যা যা করার। একটা গুলি ফুলিও চালায় না জাতিসংঘের শান্তি মিশন, একটা গুলিও চালায় না, যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা তো দূরের কথা। সুতরাং আপনার ওই যে সেনাবাহিনী ও আলু ভাতে সেনাবাহিনী ভারতবর্ষ মানে পৃথিবীর একদম মানে কোনো দেশের সঙ্গে এটে উঠতে পারবে না। সুতরাং আপনাদের অবস্থা বুঝতেই পারছেন নিজেরা। কিন্তু একটা নাম আপনারা বলেননি, সেটাই যে 57টা মুসলিম কান্ট্রি যেটা রয়েছে তার যা বড় বড় ভাই উম্মা, দুজনের মধ্যে লড়াই চলে। একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে টার্কি। এরদোগানের নাম বললেন না তো? এরদোগানের নাম বললেন না কেন? কারণ এরদোগান আগেই বলে দিয়েছে যে আপনার দেশে যা হচ্ছে সেইগুলোকে ঠিকঠাক করুন, নইলে আপনার দেশ সম্পর্কে সারা পৃথিবীর কাছে একটা কিন্তু নেগেটিভ মেসেজ যাচ্ছে। এরদোগান কিন্তু আপনাদের আগেই বলে দিয়েছে ডক্টর ইউনূস আপনাকে। সুতরাং তাই এরদোগানের নামটা আপনারা বললেন না। এই যে একটা রসালো খবর যেটা কদিন আগে বেরিয়েছে, কিন্তু গতকাল বড় মনে করেছিলাম ওই আপনার এই সমস্ত আগুন ফাগুনের জন্য গতকাল খবরটা করা হয়নি। কিন্তু এই মজার খবরটা এবং আপনার পক্ষে কে কে দাঁড়াবে, এই যে ভুল তথ্যটা মানুষকে বুঝিয়ে রেখে দিচ্ছেন না, সেই বুঝিয়ে রেখে দেওয়াটা আমি একটু পরিষ্কার করে দিলাম যে আপনাদের হচ্ছে এই অবস্থান। এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আপনারা এবার ভাবুন, ভারত যদি আক্রমণ করে না, আগে তো 13 দিন লেগেছিল, এখন 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা 3 দিক দিয়ে ঢুকবে, জলপথ আটকাবে, পালানোর জায়গা নেই। কাপা কাপ কাপা কাপ কাপা কাপ, বুঝতে পারছেন কি হবে? তার আগে এয়ার স্পেসটা বন্ধ করবে, বেশি পাকিস্তানের প্লেন যাওয়া আসা করবে তো এয়ার স্পেসটা বন্ধ করে দেবে। তখন দেখবেন বিশ্ব ঘুরে আপনাদের যেতে হবে, তখন বুঝতে পারবেন ভারতবর্ষ কি জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।